এখান থেকে তার আর সরে আসার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, অ্যাকসেপ্টেন্সের বিষয়টা আমরা এরপরে অফারের বিষয়ে আরো কিছু বিষয় আছে, সেগুলো শেষ করে যখন আমরা অ্যাকসেপ্টেন্সের বিষয়টা আবার আলাদাভাবে যখন আলোচনা করব, সেখানে আবার আমরা এই বিষয়টা আর একটু ডিটেলসে আলোচনা করব। এই অফারের প্রেক্ষাপটে যে বিষয়গুলো এখানে এখন প্রাসঙ্গিকভাবে চলে আসবে সেটা হচ্ছে, একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, বা আমরা যেটা করতে হবে আমাদেরকে, বা যেটা অটোমেটিক্যালি চলে আসবে, আমরা যে আইনগুলো করছি বা পড়বো, এই বিশেষ করে এই ব্রিটিশ পিরিয়ডের করা যে আইনগুলো, সে আইনগুলো যখন তুলনার প্রশ্ন আসে, তখন তুলনা বা ব্যাখ্যা বিশ্লেষণের প্রেক্ষাপটে ইংলিশ লিগ্যাল সিস্টেমের বিষয়গুলোকে এখানে টেনে আনা হয়, বা প্রাসঙ্গিকভাবে এটা চলে আসে, এবং চলে আসার পর পরবর্তীতে দুটোর মধ্যে একটা তুলনামূলক ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার চলে আসে। তো সাধারণত ইংলিশ লিগ্যাল সিস্টেমের যে বিষয়গুলো যখন আলোচনায় আসে, আপনারা দেখবেন এই একটা যে বিষয়টা যেভাবে আসে সেটা হচ্ছে, ইংলিশ কমন লতে কি বলেছে, ইংলিশ কমন ল। তো এই কন্ট্রাক্টের প্রেক্ষাপটে বা অফারের প্রেক্ষাপটে পার্টিকুলারলি যদি বলি, বলা হচ্ছে যে এই যে অফারটা যেটা দেওয়া হচ্ছে, আমরা যে কন্ট্রাক্ট 1872 যেটা আমাদের জন্য তারা করেছে, বা এটা যখন আমরা আলোচনা করছি, আলোচনা করব সামনের দিকেও যখন ধারাবাহিকভাবে যাব, পুরো কন্ট্রাক্ট অ্যাক্ট করে ফেলার পরেও যে বিষয়টা এখানে দেখা যাবে বা পাওয়া যাবে না, বলতে গেলে মানে পার্টিকুলারলি বলে যে বিষয়টা পাওয়া যাবে না, সেটা হচ্ছে একটা বিষয় যেটা আমাদের কন্ট্রাক্ট অ্যাক্টে অফার এবং অফারের বিপরীতে যখন অ্যাকসেপ্টেন্স, এটার মাধ্যমে যে দুপক্ষের মধ্যে একটা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ যেটা তৈরি হবে, যিনি অফারটা দিচ্ছেন বা যাকে অফারটা দেওয়া হচ্ছে, তিনি অফারটা পাওয়ার পর সেখানে ওই অফারটাতে তিনি যে অ্যাকসেপ্টেন্সটা দিচ্ছেন বা দিবেন, আচ্ছা, এই অফার দেওয়ার সময় বা অ্যাকসেপ্টেন্স দেওয়ার সময় বা দেওয়ার বেলায়, অফার দেওয়ার বেলায় বা অ্যাকসেপ্টেন্স দেওয়ার বেলায় দুই পক্ষের মধ্যে একটা কন্ট্রাকচুয়াল রিলেশন, অথবা অন্যভাবে বলতে গেলে একটা লিগ্যাল রিলেশন, অর্থাৎ আমরা একটা আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একটা সম্পর্কে আবদ্ধ হব, একটা চুক্তিগত সম্পর্কে জড়াবো, একটা চুক্তিবদ্ধ সম্পর্কের মধ্যে আমরা দুপক্ষ জড়িত হব। এই ধরনের কোনো ইচ্ছা থাকাটা কম্পালসারি না আমাদের লিগ্যাল সিস্টেম। আমরা আমাদের যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, সেটাতে এই ধরনের কোনো বিষয় আমরা পাবো না বা আসবে না। কিন্তু ইংলিশ কমন লতে যেটা বলা হচ্ছে এই প্রেক্ষাপটে, যে টু ক্রিয়েট এ কন্ট্রাক্ট দেয়ার মাস্ট বি এ কমন ইন্টেনশন অফ দ্য পার্টিস টু এন্টার ইনটু এ লিগ্যাল রিলেশনশিপ। অর্থাৎ অফার দেওয়ার বেলায় এবং অ্যাকসেপ্টেন্স দেওয়ার বেলা, অফার যিনি দিচ্ছেন তিনি এই অফারের ভিত্তিতে পরবর্তীতে যাকে অফারটা দিচ্ছেন তিনি যদি এটা অ্যাকসেপ্ট করে নেন, তাহলে এটা তার সাথে তিনি একটা লিগ্যাল রিলেশন বা কন্ট্রাকচুয়াল রিলেশন বা একটা আইনগত সম্পর্কে আবদ্ধ হবেন, এই ইন্টেনশন সহ অফারটা দিচ্ছেন, এটা থাকতে হবে। আর যিনি অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন তার বেলায়ও এটা থাকতে হবে। কিন্তু আমাদের কন্ট্রাক্ট অ্যাক্টে, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এই ধরনের কিন্তু কোনো বাধ্যবাধকতা আমরা পাবো না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা পাওয়া যাবে না। তো পাওয়া যাবে না, বা এই প্রশ্নটা কেন আসছে, এটা যদি আমরা আরেকটু ইনডেপথ অ্যানালাইসিস করতে যাই, তাহলে বিষয়টা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আমাদের প্রেক্ষাপটে অফার দিল
কমিউনিকেট হলো, যার কাছে অফারটা পৌঁছলো তিনি অ্যাকসেপ্টেন্স দিলেন, অ্যাকসেপ্টেন্স কমিউনিকেট হলো, কিন্তু দেখা যাচ্ছে যে দুই পক্ষের মধ্যে আর কোনো কন্ট্রাক্ট হলো না, মানে আনুষ্ঠানিক যেটা চুক্তি হওয়ার কথা সেই চুক্তিটা হলো না। আমাদের কন্ট্রাক্ট অ্যাক্টে এটার জন্য কোনো রেমেডি বা প্রতিকারের কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নেই। কিন্তু ইংলিশ কমন লতে এই যে অফারটা দেওয়া হচ্ছে বা যে অ্যাকসেপ্টেন্সটা দেওয়া হচ্ছে, সেটার মধ্যে এই অফারটা দেওয়ার সময় অফারের পেছনে বা অফারের সাথে যদি দেখা যায় যে যিনি অফার দিচ্ছেন তিনি এই ইন্টেনশন সহ দিচ্ছেন যে তিনি যাকে অফারটা দিচ্ছেন তাকে তার সাথে লিগেল রিলেশনশিপে জড়াবেন, যাকে তিনি উইল ইউ ম্যারি মি বলে বিয়ের প্রস্তাবটা দিচ্ছেন তাকে তিনি বিয়ে করার একেবারে অদম্য ইচ্ছা থেকেই তাকে অফারটা দিচ্ছেন, যিনি অ্যাকসেপ্টেন্স দিচ্ছেন তিনিও একই ধরনের অদম্য ইচ্ছা থেকে দিচ্ছেন। তো আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের ইচ্ছা থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, যে কারণে আমরা প্রতিদিন দেখা দেখিও করতে পারি, প্রতিদিন দেখা দেখি হলে পছন্দ হলে করলাম, পছন্দ হলে সম্পর্কে জড়ালাম, পছন্দ না হলে সম্পর্কে জড়ালাম না, এটার জন্য কোনো কিছু করতে পারবে না কেউ, আমাকে কেউ কোনো ধরার কোনো সুযোগ নেই। কিন্তু ইংলিশ কমন লতে এটার জন্য প্রতিকারের ব্যবস্থা আছে। আচ্ছা, নেক্সট এখানে অফারের প্রেক্ষাপটে আরো যে দুটো বিষয় আসবে, তার মধ্যে প্রথম বিষয়টা যেটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল অফার বা জেনারেল অফার। পত্রপত্রিকায় আমরা বিজ্ঞাপন দেখি যে হারানো জিনিস খুঁজে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, বা এই জিনিসটা করে দিতে পারলে এই পুরস্কার দেওয়া হবে, বা এটা এই কাজটা করা হবে, একটা রিটার্ন দেওয়া হবে। এই ধরনের বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখা যায় প্রতিদিন পত্রপত্রিকা খুললেই, যে সমস্ত অফার দেখা যায়, ধামাকা অফার, এই অফার সেই অফার, আকর্ষণীয় অফার, আকর্ষণীয় মানে পত্রপত্রিকার একেবারে প্রতিটা পাতায় পাতায় দেখা যাবে এই ধরনের অফার বিজ্ঞাপন। বলা আমরা অফারের ডেফিনেশন থেকে যেটা দেখতে পেলাম যে যাকে অফারটা দেওয়া হবে তার পার্টিকুলার একজনকে দেওয়া হবে তার সম্মতি আদায়ের উদ্দেশ্য নিয়ে, যে আমি এই কাজটা করব বা এটা থেকে বিরত থাকবো, এটাতে আপনার সম্মতি আছে কি। তাহলে এখানে দুজনের, এখানে মিনিমাম দুজনের এখানে একটা ইনভলভমেন্টের ব্যাপার। এখন এই যে বিজ্ঞাপনটা দেওয়া হচ্ছে যে এই অফার, এই কাজটা করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, বা এই হারিয়ে যাওয়া জিনিসটা খুঁজে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, দেখেন এখানে কিন্তু পার্টিকুলার কারো সম্মতি আদায়ের উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে এই কাউকে সুনির্দিষ্টভাবে এই অফারটা দেওয়া হচ্ছে, যেটা সহজেই আমরা দেখতে পাই, বোঝা যায় যে এটা তো পার্টিকুলার কারো পার্সনের কারো সাথে কাউকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে না, যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সার্বজনীন, যে কারণে এখান থেকে নাম এই বিষয়টা এসছে যে জেনারেল অফার বা ইউনিভার্সাল অফার, অর্থাৎ অফারটা প্রকাশ হওয়ার সাথে সাথে সারা বিশ্বের সবার জন্য এটা উন্মুক্ত, বা ইন জেনারেলি সবার জন্য, সবাইকে উদ্দেশ্য করে দেওয়া, পার্টিকুলারলি কাউকে উদ্দেশ্য করে দেওয়া না। কিন্তু চুক্তির প্রশ্ন যখন আসবে, সারা বিশ্বের সবার সাথে তো আর চুক্তি হবে না বা হওয়া সম্ভব না একই কাজের জন্য বা একই বিষয়ের জন্য, বা সবার সাথে আমার এটা চুক্তি একটা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ তৈরি হবে, এটাও সম্ভব না বা সম্ভব হবে না। এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অফারটা যখন পার্টিকুলার কেউ অ্যাকসেপ্ট করে তিনি এবার আসবেন যিনি অফার দিচ্ছেন তার কাছে, যে ভাই আপনার অফারটা আমি অ্যাকসেপ্ট করলাম, এবং এই অফারটা অ্যাকসেপ্ট করার পাশাপাশি অফারের সাথে যদি অন্য কোনো আর কোনো শর্ত জুড়ে দেওয়া থাকে, যেরকম দেখা যাবে যে বিজ্ঞাপনের সাথে খুব সুন্দর করে প্রথমে বড় বড় শব্দে এমন সব লোভনীয় অফার দেওয়া হয়
খুব ছোট্ট করে, একেবারে চোখে যাতে ধরা না পড়ে ওভাবে করে ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। এখন যিনি অফারটা অ্যাকসেপ্ট করছেন তিনি যিনি অফারটা দিচ্ছেন তার কাছে গিয়ে যে হ্যাঁ আপনার অফারটা আমি অ্যাকসেপ্ট করছি এবং সাথে আনুষঙ্গিক যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমি মেনে নিচ্ছি। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এ ধরনের অফারের উপর, অফারটা যদিও শুরুতে এটা ইউনিভার্স বা জেনারেল বা এটা সর্বজনীন উন্মুক্ত একটা অফার ছিল, পার্টিকুলারলি ওই অফারের ভিত্তিতে যিনি সুনির্দিষ্টভাবে অফারটা অ্যাকসেপ্ট করবেন বা যার মাধ্যমে যার কাছ থেকে অ্যাকসেপ্টেন্সটা যে কোনো ভাবে আসবে পার্টিকুলার কারো কাছ থেকে, মেবি এটা অ্যাকসেপ্টেন্সটা, এটা আমরা যখন আরো অ্যাকসেপ্টেন্স বিষয়ে আলোচনা করবো বা আরো যখন ডিটেলস আলোচনা করবো আরো ডিটেলস আমরা পাবো। আপাতত যেটা এক কথায় যদি বলি, অ্যাকসেপ্টেন্সের বিষয়টা এইভাবেও হতে পারে যে আমাকে বলে বিজ্ঞপ্তিতে বলা হলো যে একটা জিনিস হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া জিনিসটা খুঁজে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞাপনটা যতজন দেখেছে সবার জন্য মুক্ত ছিল, তার মধ্যে থেকে আমি জিনিসটা খুঁজে পেয়েছি। এবার খুঁজে পেয়ে তার কাছে যখন নিয়ে গেলাম, এবার নিয়ে যাওয়ার পরে তার কাছ থেকে পুরস্কার, শুনতে কষ্ট হচ্ছে, ইন্টারনেটের সমস্যা। আমার এদিকে তো ইন্টারনেটের কোনো সমস্যা নেই। আপনাদের যারা কেউ শুনতে কি সমস্যা হচ্ছে কারো? না না স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে, না স্যার ঠিক আছে, মেসেজ শুনতে পাচ্ছি, দুই একজনের মেসেজ পাওয়া যাচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে নাকি? একদম ক্লিয়ার আছে, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার ক্লিয়ার, স্যার শুনতে পাচ্ছি। আমরা তো শুনতে পাচ্ছি স্যার, অনেকে মনে হয় হেডফোনের প্রবলেম হতে পারে স্যার। ওইটা মেসেজ দেখলাম তো সেই কারণে। আচ্ছা যেটা বলছিলাম যে এখন ঠিক আছে, ধন্যবাদ। যিনি মানে জিনিসটা খুঁজে পেলেন, তিনি খুঁজে পাওয়ার মাধ্যমে একসাথে অফারটার অ্যাকসেপ্টেন্স হয়ে গেল, একই সাথে কিন্তু দেখা যাবে যে কন্ট্রাক্টের চুক্তিটার পারফরমেন্সটা হয়ে গেছে। অর্থাৎ এটা হবে অনেকটা মানে একেবারে একসাথেই সবকিছু হয়ে যাওয়ার মতো ব্যাপার। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এই ধরনের অফারও এটা আইনের দৃষ্টিতে এটা বৈধ অফার হিসেবে বিবেচ্য হবে, কিন্তু এই অফারের ভিত্তিতে এটা সবাই এখানে দাবি করতে পারবে না যে এই অফার আমিও দেখেছি, আমিও শুনেছি, আমিও এটা সম্পর্কে জানি, সুতরাং আমিও এই অফারের ভিত্তিতে আমার একটা দাবি আছে বা দাবি করছি। শুধুমাত্র সুনির্দিষ্টভাবে দেখা যাবে যে যিনি অ্যাকসেপ্ট করেছেন অফারটা কোনোভাবে যে কোনো ভাবে তিনি এটা অ্যাকসেপ্ট করেছেন, এই অ্যাকসেপ্টেন্সের পরিপ্রেক্ষিতে তিনি এটা যেটা কাজটা করার কথা বলা হয়েছে সেই কাজটাও করে ফেলেছেন, এবং এটা করার মাধ্যমে এক হিসেবে অফার অ্যাকসেপ্টেন্সের পাশাপাশি চুক্তিটাই কমপ্লিট হয়ে গেছে বা চুক্তিটাই প্রতিপালন করা হয়ে গেছে, মানে চুক্তিটাই করা হয়ে, চুক্তির যে কাজের জন্য অফারটা দেওয়া সেই কাজটাই অ্যাজ হোল কমপ্লিট করা হয়ে গেছে। এই বিষয়টাও কিন্তু ইংলিশ কমন ল থেকে এটা এসছে, এবং আমাদের চুক্তি আইনে এই সমস্ত এই বিষয়গুলো হয়তো সুনির্দিষ্টভাবে যদি নাও থাকে সুস্পষ্টভাবে, কিন্তু দেখা যাবে যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আমরা যখন যাই এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা পাই আমাদের দৈনন্দিন জীবন। তো ইংলিশ লতে যেখান থেকে এই বিষয়টা এসছে সেই বিষয়টা হচ্ছে এটা এসছে একটা মামলা থেকে। একটা মামলার সিদ্ধান্তে দিতে গিয়ে আদালত যে রায়টা বা যে সিদ্ধান্তটা দিয়েছিলেন সেই সিদ্ধান্ত থেকেই এই প্রিন্সিপালটা বা এই কনসেপ্টটা ডেভেলপ করেছে। আচ্ছা, এখানে প্রাসঙ্গিকভাবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমরা যখন টর্ট আইনের আলোচনায় যাব সেখানেও এই বিষয়টা আসবে, প্লাস পাশাপাশি আমাদের আরো বিভিন্ন আইন যেগুলো আমরা আলোচনা আপনারা পড়বেন, জানবেন, আপনাদের এই একাডেমিক যে কারিকুলাম আছে সেই কারিকুলামের মধ্যে এর মধ্যে ব্রিটিশদের করা যে আইনগুলো আছে সেগুলোর প্রেক্ষাপটে যখন আমরা দেখবো, আলোচনা করব, এখানে দেখবেন ইভেন আমাদের দেশের যে আইনগুলো এখন বর্তমানেও হচ্ছে, এই আইনগুলোর যখন আইন সংসদ করে দেয়
আইনটা সংসদ যেভাবে করে দেয়, সংসদ যেভাবে আইনটা করে, এটা সংবিধানের বিধান অনুযায়ী এটা যখন রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর এটা যখন আইন হিসেবে কার্যকর হয়, সেটা কার্যকর হওয়ার প্রশ্ন বা কার্যকর হওয়ার প্রেক্ষাপটে গিয়ে যদি দেখা যায় যে এটা আপনারা যখন সংবিধান করবেন সেখানে পাবেন সাংবিধানিক কোনো বিধিবিধানের সাথে সাংঘর্ষিক হচ্ছে বা সংবিধানের সাথে সংঘর্ষ হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে আইনের ল্যাঙ্গুয়েজ থেকে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার ব্যাপারে বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ আসছে। তো এই ক্ষেত্রে সংসদ তো আইন করে দিয়েছেন, আইন করে দিয়ে সংসদের দায়িত্ব ওখানে শেষ। এখন যখন ব্যাখ্যা বিশ্লেষণের প্রশ্ন যখন আসবে যে অর্থাৎ এই কথাটার দ্বারা কি বোঝানো হয়েছে, কি বোঝাতে চাওয়া হয়েছে, সে ব্যাখ্যা বিশ্লেষণের প্রশ্নে যেটা হবে সেটা হচ্ছে যে আদালত এবং আরো সুনির্দিষ্ট ভাবে যদি বলি আমাদের মহামান্য উচ্চ আদালত বা মহামান্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে দুটো বিভাগ আছে আমাদের, সুপ্রিম কোর্ট বলতে কিন্তু আসলে আলাদা কোনো আদালত না, সুপ্রিম কোর্ট দুটো ভাগে বিভক্ত, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ, দুটো মিলেই সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মানে ব্যাপারে যে হ্যাঁ এই বিধানটার ব্যাখ্যা এভাবে হবে বা এই বিধানটা এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সুতরাং এটা আইন হিসেবে প্রযোজ্য হবে না বা কার্যকর হবে না। যেরকম আপনারা আমাদের সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এটা আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট দেখা যাচ্ছে যে সংসদের সাথে সুপ্রিম কোর্টের একটা বেশ কয়েকবার এই বিভিন্ন প্রেক্ষাপটে এই আইন করার প্রেক্ষাপটে গিয়ে একটা দ্বন্দ্ব বা বৈরিতাপূর্ণ একটা পরিস্থিতির তৈরি হয়ে গিয়েছিল। তো এখানে এই ব্যাখ্যা বিশ্লেষণের প্রেক্ষাপটে যখন আদালত যে ব্যাখ্যাটা দিবেন, ব্যাখ্যাটা দাঁড় করাবেন, সেটাও কিন্তু একটা আইন। সংসদ যেটা আইন করেন সেটাকে বলা হয়ে থাকে লেজিসলেশন, আর আদালত যখন ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন কোনো আইনের প্রেক্ষাপটে সেটাকে বলা হয়ে থাকে ল মেড বাই জাজেস, অর্থাৎ আদালত কর্তৃক প্রণীত আইন। আদালত কিন্তু নিজে থেকে কোনো আইন বানায় না, কোনো আইন প্রচলিত আছে বা কোনো আইন করা হয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণটাকে কিভাবে করতে হবে সে প্রেক্ষাপটে যেটা সিদ্ধান্ত দেন সেটাই আইন হিসেবে বিবেচ্য হয় বা সাব্যস্ত হয়। তো এই ধরনের আদালতের সিদ্ধান্ত, এই যে ব্যাখ্যা বিশ্লেষণের প্রেক্ষাপটে আদালতের সিদ্ধান্ত যখন এটা আনচ্যালেঞ্জড, আনকোয়েশ্চেনেবল, বা এটাকে যখন কোনোভাবে আর প্রশ্নবিদ্ধ করার সুযোগ থাকবে না, তখন সেটা যখন আইন হিসেবে বিবেচ্য হয়ে যাবে, তখন সেটা পরবর্তীতে একই প্রেক্ষাপটে একই বিষয়বস্তুর জন্য এটা প্রযোজ্য হবে বা এটা ফলো করতে হবে। যে বিষয়টার জন্য এতক্ষণ এটা বলা সেটা হচ্ছে এই ধরনের ইউনিভার্সাল অফার বা জেনারেল অফার, এই ইউনিভার্সাল অফার বা জেনারেল অফারের যে এটার সিগনিফিকেন্স বা এটার ইমপ্লিকেশন, বা এই যেটা বললাম যে এই ধরনের অফার সবার জন্য উন্মুক্ত, কিন্তু যিনি পার্টিকুলারলি অ্যাকসেপ্ট করবেন সেটা সরাসরি অ্যাকসেপ্ট করে প্রথমে তিনি গিয়ে বলতে পারেন যে আমি আপনার সাথে আনুষ্ঠানিকভাবে আগে কন্ট্রাক্ট করবো, দেন আপনার এই কাজটা করবো, অথবা তিনি কাজটা করে এসেও বলতে পারেন যে আপনার কাজ করে ফেলেছি একেবারে মানে কি বলা যায় ঘোড়ার আগে গাড়ি দৌড়িয়ে দিয়েছি, সুতরাং এখন আপনি আপনার এই প্রতিজ্ঞা অনুযায়ী আপনার যেটা করার কথা সেটা করেন। এই বিষয়টা যেটা এসছে সেই যেখান থেকে এসছে সেটা হচ্ছে কার্লাইল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি। কার্লাইল, CARLILL, কার্লাইল একজন ব্যক্তি, আর যার সাথে এই কার্লাইলের মামলাটা হয়েছিল সেটা হচ্ছে একটা ওষুধ কোম্পানি, নাম হচ্ছে তাদের কার্বলিক স্মোক বল কোম্পানি। এটা 1893 সালের ঘটনা বা মামলাটা ছিল। এটা আপনারা যখন ইংলিশ বই যেটা বলেছে গতদিন আপনাদেরকে মূল আইনটা ইংরেজিতে, সেই হিসেবে আপনারা যখন মূল আইনটা মূল ইংরেজিটা পড়বেন, ইংরেজি যেই সমস্ত অথরদের বইগুলো পড়বেন সেখানে কিন্তু ইন জেনারেলি সব অথরের বইতে এই মামলার প্রেক্ষাপটে এই বিষয়টা আপনারা ব্যাখ্যা বিশ্লেষণটা পাবেন। 1883 পেয়েছেন,
তুমি তো বোধহয় পেয়েছি 1893, মেবি হতে পারে কার বইতে এটা, মানে যে আপনি যে বই পড়েছেন সেটা দিয়ে ভুল এসছে না আমার কাছে ভুল এসছে, আমি মানে এটা ঠিক আছে, আপনিও শিওর হয়ে নিন যিনি বলছেন 1883 মেসেজ দিয়ে, আমিও আরেকবার চেক করে নিব 1883 নাকি 1893। প্রিন্টিং মিস্টেক হইতেই পারে যে কারো বইতে। হ্যাঁ ঠিক আছে, সেটাই বলছি, মানে প্রিন্টিং মিস্টেক যে কারোর ক্ষেত্রে হতে পারে, আমারটা তো করতে পারে, আপনাদের 8 এবং 9 যে কোনো একটা জায়গায় হয়তো ভুল হচ্ছে। 1893 বা 1883 কাছাকাছি আছে। আচ্ছা, যেটা যে কথাটা বলছিলাম, এই কার্নেল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানির মামলার ঘটনাটা ছিল এরকম। এই মামলার বাদী হচ্ছে কার্নেল আর বিবাদী হচ্ছে কার্বলিক স্মোক বল কোম্পানি। কার্বলিক স্মোক বল কোম্পানি তারা ফ্লু, এখন যেরকম করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের যেরকম একটা কম্পিটিশন চলছে, এটা ছিল ফ্লু, অর্থাৎ ঠান্ডা জনিত অসুখ যেগুলো আমাদের যেগুলো হয়ে থাকে, এই ফ্লু বা ঠান্ডা জনিত অসুখ, এই অসুখের প্রতিষেধক হিসেবে তারা একটা ঔষধ আবিষ্কার করেছিল। তো ওই ওষুধটা আবিষ্কার করার পর কার্বলিক স্মোক বল কোম্পানি তারা একটা এ ধরনের একটা বিজ্ঞাপন দিয়ে বলল যে তারা যে ওষুধটা তৈরি করেছে সেই ওষুধটা তাদের ইনস্ট্রাকশন বা তাদের যে ম্যানুয়াল আছে সেটা ফলো করে যারা এই ওষুধটা ব্যবহার করবে, ব্যবহার করার পরও যদি এই ওষুধটা ব্যবহার করার পরও কেউ যদি এটার দ্বারা সাইড এফেক্টেড হয়ে যায় বা কেউ যদি এটার দ্বারা অসুস্থ হয়ে পড়ে বা এটার যদি অন্য কোনো রকম সাইড এফেক্ট দেখা, বলা হচ্ছে যে এটার জন্য তারা 100 পাউন্ড ক্ষতিপূরণ দিবে। এবং এটা তাদের এই 100 পাউন্ড ক্ষতিপূরণ দিবে, এটা মানে তাদের সিনসিয়ারিটিটা তারা জাহির করার জন্য তারা যেটা করেছিল যে হ্যাঁ আমরা এই $100 এই 100 পাউন্ড যে ক্ষতিপূরণটা দিব, এটার জন্য আমাদের পেছনে ধর্ণা দেওয়ার বা আমাদের পেছনে ঘোরাঘুরিরও প্রয়োজন হবে না, আমরা অমুক ব্যাংকে 1000 পাউন্ড জমা রেখেছি, সেখান থেকে এটা সরাসরি নিয়ে যাওয়া যাবে। মানে চটকদার বিজ্ঞাপনের মানে যেটা ক্ষেত্রে যেটা হয়, মানে কাস্টমারদেরকে আকর্ষণ করার জন্য একেবারে হুবহু সেই রকম অনেক কিছু আমরা আসলে তাদের কাছ থেকে শেখা, আমাদের পূর্বপুরুষদের। তো এখন এই যে মামলার বাদী যিনি কার্নেল, তিনি আদালতে গিয়ে একটা এই ধরনের মামলা করলেন যে তাদের ওষুধ তারা যেভাবে বলেছে সেভাবে আমি ব্যবহার করেছি, ব্যবহার করার পরও আমি অসুস্থ হয়ে গেছি। এখন তারা যেটা বিজ্ঞাপনে বলেছে ক্ষতিপূরণ দেওয়ার কথা, আমি এখন সেই ক্ষতিপূরণটা দাবি করছি কিন্তু তারা দিচ্ছে না, আমি সেই কারণে এখন আদালতের দ্বারস্থ হয়েছে। আদালত আমাকে তাদের কাছ থেকে এই টাকা ক্ষতিপূরণটা আদায় করে দিই। তো সে তো দাবি করেছে, আর যাদের বিরুদ্ধে দাবি অর্থাৎ কার্বলিক স্মোক বল কোম্পানি, তারা তো আর চুপচাপ বসে থাকার কথা না, যেহেতু তারা টাকা এমনিতে দেয়নি, স্বাভাবিকভাবে মামলাতেও গিয়ে এমনি যে ছেড়ে দিবে এমন ভাবার কোনো অবকাশ নেই। তো তারা গিয়ে আদালতে যেটা যুক্তি দেখালো, আদালতে গিয়ে তাদের ডিফেন্স যেটা দাঁড় করালো, সেটাতে তারা বলল যে নাম্বার 1, একটু আগে যেটা বললাম যে ইংলিশ কমন লতে অফার অ্যাকসেপ্টেন্সের সাথে বা অফার অ্যাকসেপ্টেন্স দেওয়ার সময় মনের মধ্যে যে আমি একটা লিগ্যাল রিলেশনশিপে ইনভলভড হব, এই ইচ্ছাটা থাকতে হবে। এবং এই ইচ্ছাটা আছে কি নাই, অর্থাৎ এই ধরনের কোনো ইচ্ছা সহকারে এই অফারটা দেওয়া হয়েছিল কিনা, সেটা কিন্তু ইংলিশ কমন লতে একটা ফ্যাক্টর এবং এটা ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। তো তারাও অ্যাকর্ডিংলি মামলাতে এসে প্রথম ডিফেন্সটা নিল যে না, আমরা তো এটা এমনি ক্যাজুয়ালি একটা অফার দিয়েছি, আমাদের এই অফারের পেছনে কোনো লিগ্যাল রিলেশনশিপে জড়ানোর কোনো ইন্টেনশন ছিল না, কারোর সাথে কোনো লিগ্যাল রিলেশনশিপে যাওয়ার তো আমাদের কোনো ইন্টেনশন ছিল না, যেহেতু এটা এই অফারটা পার্টিকুলার কারোর উদ্দেশ্যে দেওয়া হয়। মানে
পার পাওয়ার জন্য যেটা করে আর কি, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তারা পার পাওয়ার জন্য যে সমস্ত যেভাবে যেটা করে সেটাই। যে আমার তো তার সাথে কোনো লিগ্যাল রিলেশনশিপে তার যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমি তাকে কোনো নির্দিষ্ট ভাবে তাকে কোনো অফারও দিইনি, তার সাথে আমার কোনো অফার অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে কোনো এগ্রিমেন্টও হয় এই এবং তারা বললো যে এটা আমরা বিজ্ঞাপনটা দিয়েছি, এটা শুধুমাত্র একটা চটকদার বিজ্ঞাপন ছিল, একটা পাফিং অ্যাডভার্টাইজমেন্ট ছিল, একটা চটকদার বিজ্ঞাপন ছিল। এবং এটা যে কারো সুনির্দিষ্ট কারো বরাবর যেহেতু দেওয়া হয়নি, এবং এটা এই অফার অ্যাকসেপ্টেন্স যেভাবে দেওয়া হয়, যেভাবে কমিউনিকেট করা হয়, সেভাবেও কোনো অফার অ্যাকসেপ্টেন্স এখানে কমিউনিকেট করা হয়েছে এ ধরনের কোনো কিছু নাই। সুতরাং আমাদের দুজনের মধ্যে যেহেতু কোনো চুক্তি নেই, আমি যেটা দিয়েছি সেটা একটা বিজ্ঞাপন ছিল, কাস্টমারের অ্যাট্রাকশন ড্র করার জন্য বা কাস্টমার ধরার জন্য আমার একটা বিজ্ঞাপন ছিল, কাস্টমার পাওয়ার জন্য। এটা একটা চটকদার বিজ্ঞাপন, এটার দ্বারা আমার কোনো বাধ্যবাধকতা নেই, তাকে যে টাকা দিতে হবে আমি সেটা বাধ্য সেটার দ্বারা। তো আলটিমেটলি মামলা এটা যখন আদালতে গেল, আদালতে এখানে আদালত বলতে যেটা একটু আগে যেটা বললাম যে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আদালত, বিশেষ করে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত যেটা, সেটাই গ্রহণযোগ্য হবে। তো বিলেতের ক্ষেত্রে আপনারা যেটা পাবেন, আপনারা যখন ইউকে কনস্টিটিউশন পড়বেন সেখানেও পাবেন আরো ডিটেলস, এটা আপনারা জানতে পারবেন। বিলেতে কিন্তু আমাদের মতো কোনো সুপ্রিম কোর্ট বলতে কিছু নাই। ওখানে যেটা আছে সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের এটা দুটো লেয়ার পাওয়া যাবে। ব্রিটিশ পার্লামেন্টের দুটো লেয়ার, যে লেয়ারটা আইন প্রণয়ন করে সেটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ যেটাকে পার্লামেন্ট বলা হয়ে থাকে, সেটা হচ্ছে হাউস অফ কমন্স। সেই লেয়ারটার নাম হচ্ছে হাউস অফ কমন্স। আর এর উপরে হচ্ছে যে লেয়ারটা, অর্থাৎ হাউস অফ কমন্স থেকে যে আইনগুলো পাস করা হবে, সেই আইনগুলোকে এন্ডোর্স করা, আইনগুলো সঠিক আছে কিনা, আইনগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা, এই সমস্ত কাজগুলো করার, এবং পাশাপাশি তাদের যে লিগ্যাল সিস্টেম অনুযায়ী তাদের যে আদালতের যে অর্গানোগ্রামটা আছে, নিচের আদালত থেকে শুরু করে উপরের দিকে যেতে যেতে সেই সর্বোচ্চ অর্গানটা, সেটার নাম হচ্ছে হাউস অফ লর্ডস। এই হাউস অফ লর্ডস সে যারা চেয়ার হোল্ড করেন তাদেরকে বলা হয়ে থাকে লর্ড জাস্টিস। লর্ড, তারা যখন হাউস অফ কমন্স এর কোনো ব্যাপারে যখন তারা কাজ করতে বসবেন, তাদেরকে ডেজিগনেশনটা হবে শুধুমাত্র লর্ড। আর যখন তারা কোনো বিচারিক কার্যক্রমের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে যখন সিদ্ধান্ত নিতে বসবেন, তখন তাদের টাইটেলটা হয়ে যাবে লর্ড জাস্টিস। তো এই মামলাটাতে লর্ড জাস্টিস বন উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন, সেই সিদ্ধান্তে তিনি যে রিজন গুলো দিয়েছেন যে না, তুমি এখানে যেটা বলছো যে তোমার এই অফারের পেছনে তোমার কোনো লিগ্যাল রিলেশনশিপে যাওয়ার জন্য কোনো ইন্টেনশন ছিল না, ইট ওয়াজ জাস্ট আ পাফিং অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই বিজ্ঞাপনটা ছিল শুধুমাত্র একটা চটকদার বিজ্ঞাপন ছাড়া আর কিছুই না। এইটা অ্যাকসেপ্টেবল হবে না। কেন অ্যাকসেপ্টেবল হবে না? কারণ তুমি তোমার সিনসিয়ারিটি দেখানোর জন্য ওই যে ব্যাংকে টাকা জমা রেখেছো, সেখান থেকেই ধরে নেওয়া হবে যে তোমার এই অফার দেওয়ার পেছনে তোমার অফারটা যেভাবে অ্যাকসেপ্ট করুক, যেই অ্যাকসেপ্ট করুক, বা এই অফার পরিপ্রেক্ষিতে তোমার কন্ডিশন অনুযায়ী যিনি এফেক্টেড হবেন তার সাথেই তুমি এই অফার অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে তোমার একটা রিলেশনশিপ, লিগ্যাল রিলেশনশিপ বা একটা কন্ট্রাক্টুয়াল রিলেশনশিপ তৈরি হয়েছে বলে এটা ধরে নেওয়া হবে। তুমি যেহেতু আগ বাড়িয়ে টাকা জমা রেখে তোমার অফারের পেছনে তোমার ইন্টেনশনটা জাহির করেছো, সুতরাং তুমি এখন আর এটা চটকদার বিজ্ঞাপন বলে এটা পার পাওয়ার কোনো সুযোগ নাই। এবং এখানে যে কথাটা বলছিলাম একটু আগেও, যেটা আমাদের আলোচনায় আমরা যেটা পাচ্ছিলাম, যে অফার অ্যাকসেপ্টেন্স এটা কমিউনিকেট করার, এই যে বারবার বলা হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো মাধ্যমের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে কমিউনিকেট করার
উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকা, কমিউনিকেট করার উদ্দেশ্য নিয়ে। এবং কমিউনিকেট করার জন্য যে মাধ্যমটা ব্যবহার করা হচ্ছে সেই মাধ্যমটা ব্যবহার করে কমিউনিকেট করার জন্য ছেড়ে দিলেই ওখান থেকে যখন এটাকে আর ফেরত নেওয়ার সুযোগ থাকবে না, তখনই সেটা কমিউনিকেট হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। সুতরাং এক্ষেত্রে এই অ্যাকসেপ্টেন্স যেটা কার্লাইলের কাছ থেকে এসছে, সেটা সরাসরি কমিউনিকেট হওয়ার কোনো প্রয়োজন নেই। সে তোমার বিজ্ঞাপন বা তোমার অফারের উপর ভিত্তি করে যখনই সে তোমার এই আবিষ্কৃত বা তোমার উৎপাদিত এই ওষুধটা সে ব্যবহার করেছে, সেটার মাধ্যমেই সে এক্সপ্রেসলি হোক না হোক ইমপ্লাইডলি সে এটা তার অ্যাকসেপ্টেন্সটা কমিউনিকেট করে দিয়েছে বলে ধরে নেওয়া হবে। এবং এই ক্ষেত্রে যেহেতু এটা ইউনিভার্সাল বা জেনারেল অফার ছিল এবং এখানে তোমার কন্ডিশন সেট করে দেওয়া ছিল, সুতরাং ওই কন্ডিশন অনুযায়ী বা অফার অনুযায়ী যেটা কাজ, সেই কাজটা করলেই এই অ্যাকসেপ্টেন্সটা হয়ে গেছে ধরে নেওয়া হবে। এবং এই অফার অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে দুজনের মধ্যে একটা লিগ্যাল রিলেশনশিপ বা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ তৈরি হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। যদিও এখানে কোনো ফর্মাল কন্ট্রাক্ট, লিখিত কোনো চুক্তি এ ধরনের কোনো কিছু হওয়ার আবশ্যকতা নাই বা হওয়ার সুযোগও ছিল। তো এই যে যেটা কন্ডাক্টের উপর, তাহলে আমরা যেটা একটু আগে যেটা পেলাম যে অফার অ্যাকসেপ্টেন্স যেটা, সেটা এক্সপ্রেস বা ইমপ্লাইড দুভাবেই হতে পারে। এবং এই এক্সপ্রেস বা ইমপ্লাইড যেভাবেই হোক, এটা যে ক্রাইটেরিয়া বলে দেওয়া হচ্ছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এটা কমিউনিকেশন করার উদ্দেশ্য নিয়ে এটা যখনই যার নলেজের কাজ পাঠানো হচ্ছে তার নলেজের মধ্যে চলে গেলে, অথবা যে মাধ্যম ব্যবহার করা হচ্ছে সেই মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আর ফেরত নেওয়ার সুযোগ নাই, ওই রকম অবস্থায় হলে চলে গেলে এটা কমিউনিকেট হয়ে গেছে জোর বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা চলে আসবে সেটা হচ্ছে এই যে অফারটা যেটা আমরা বলছি যে যেটা পাচ্ছি, কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করা হচ্ছে যে সম্মতি আদায়ের উদ্দেশ্য নিয়ে। এই জায়গায় এসে আরেকটা বিষয় যেটা ইংলিশ কমন ল থেকে এসছে এবং যেটা কিন্তু এখন আমাদের এখানে আমরা কিন্তু এটার সাথে দৈনন্দিন বহুল প্রচলিত হিসেবে এটার সাথে মোটামুটি একটা অভ্যস্ত একটা বিষয় হয়ে গেছে আমাদের জন্য। অফার অ্যান্ড ইনভাইটেশন টু অফার, একটা হচ্ছে অফার প্রস্তাব, আরেকটা হচ্ছে প্রস্তাব আহ্বান। এই দুটোর মধ্যে এখানে ডিফারেন্সটা কি বা এই দুটো বিষয়টা কি? অফারের বিষয়টা তো যেটা দেখছি যে আমরা বা যেটা পাচ্ছি যে আমি একটা কাজ করব বা একটা কাজ করা থেকে বিরত থাকবো, আপনি এটাতে সম্মত আছেন কিনা, এটা হচ্ছে অফার। এখন আমরা যেটা দেখি এবং যেটা একেবারে বহুল প্রচলিত, পত্রপত্রিকা খুললেই প্রতিদিন আমরা একেবারে পত্রিকার পাতা জুড়ে আর পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে যেটা যে জিনিসটা সবচেয়ে কমন পাওয়া যায়, দরপত্র বিজ্ঞপ্তি, টেন্ডার নোটিশ। অর্থাৎ বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে এই কাজের জন্য যারা ইন্টারেস্টেড তারা কত টাকায় কাজটা করবেন বলেন। যিনি সর্বোচ্চ হবেন বা কন্ডিশন অনুযায়ী যিনি সর্বোচ্চ হবেন বা যিনি সর্বনিম্ন হবেন। সাধারণত যখন কোনো কাজ করিয়ে নেওয়ার কথা বলা হয় তখন যিনি সর্বনিম্ন, আবার যখন কোনো কিছু বেচা কেনার বিষয় থাকে তখন যিনি সর্বোচ্চ, যিনি সর্বোচ্চটা বলবেন। এই যে সর্বনিম্ন বা সর্বোচ্চটা দিতে বলা হচ্ছে, এই সর্বনিম্ন বা সর্বোচ্চ কি জিনিসটা দিবেন? কোটেশন বা অফার।
অর্থাৎ তিনি সর্বোচ্চ বা সর্বনিম্ন কত টাকায় বা কি কনসিডারেশনের বিনিময়ে তিনি কাজটা করবেন, সেই অফারটা তার কাছ থেকে বিজ্ঞাপন দিয়ে ইনভাইট করা হচ্ছে। আমরা বর্তমান প্রেক্ষাপটে আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে এ ধরনের বিজ্ঞাপন দিয়ে যখন অফার ইনভাইট করা হয়, পাশাপাশি আরেকটা বিষয় যেটা দেখতে পাই যে অফার দেওয়া হচ্ছে এবং অফারের মধ্যেই দেখা যাবে যে কিছু শর্ত উল্লেখ করে দিয়ে বলা হচ্ছে যে এই শর্তগুলো মেনে নিলেই এই অফারটা আপনি পেয়ে যাবেন বা অফারটা আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। উদাহরণ হিসেবে যদি বলি, আপনি একটা মোবাইল কোম্পানির যে সিমটা কিনছেন, যে সিমটা ব্যবহার করছেন, আপনি এই সিমটা যখন আপনি কিনতে গিয়েছেন, এই মোবাইল কোম্পানির সিমটা তারা বিক্রি করার জন্য যে অফারটা দিয়েছেন, সেই অফারটা যখন আপনি দেখে তাদের সাথে এবার এই সিমটা কেনার জন্য সিমটা যখন কিনতে যাচ্ছেন, তিনি আপনাকে একটা ফর্ম দিচ্ছেন। সেই ফর্মের মধ্যে দেখবেন শর্তাবলী উল্লেখ করা আছে এবং আপনাকে বলা হচ্ছে আপনি এখানে একটা সাইন করেন। তো আপনি যেই মাত্র যেটা সাইন করলেন, এই সাইন করার মাধ্যমে যেটা হচ্ছে আপনি অফার অ্যাকসেপ্ট করার সাথে সাথে অফারের মধ্যেই আপনি কন্ট্রাক্টটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে অফার ইন স্ট্যান্ডার্ড ফর্ম অফ কন্ট্রাক্ট। অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে কমার্শিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে এই যে জিনিসটা সবচেয়ে বেশি ডেভেলপ করেছে, সাধারণত এ ধরনের কোনো সার্ভিস বা কোনো পণ্য বেচা কেনার যখন কোনো অফার দেওয়া হয়, এই অফারের মধ্যেই অফারের সাথেই আনুষঙ্গিক কিছু শর্ত জুড়ে দেওয়া হয় এবং বলা হচ্ছে যে এই শর্তগুলি আপনার মেনে নেওয়ার মাধ্যমেই আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন বলে ধরে নেওয়া হবে এবং এই শর্তগুলো মেনে নিয়ে আপনি অ্যাকসেপ্ট করে নেওয়ার সাথে সাথে দুপক্ষের মধ্যে কন্ট্রাক্টটা কনক্লুড হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওই শর্ত নিয়ে সাধারণত যখন দুপক্ষের মধ্যে কোনো কন্ট্রাক্ট হয়, সেখানে যেটা হওয়ার আছে বা হওয়ার সুযোগ থাকে, আমরা যখন সামনের দিকে যখন আলোচনা যাব তখন যেটা দেখবো আমরা পাবো, এক পক্ষ থেকে একটা অফার আসলো, অপর পক্ষ সেটা অফারটা অ্যাকসেপ্ট করার আগে তিনি হয়তো বলতে পারেন যে না, আমি আপনার অফার এটা এভাবে অ্যাকসেপ্ট করবো না, এভাবে হলে অ্যাকসেপ্ট করবো। আমি বলছি আমি আমার এই জিনিসটা এত টাকায় বিক্রি করব, আপনি বলছেন যে না, আমি এত টাকা হলে আমি কিনবো না, এত টাকা হলে আমি কিনবো। অর্থাৎ আমার অফারটা আমি যেভাবে দিয়েছি সেভাবে আপনি অ্যাকসেপ্ট না করে আপনি আমার এই অফারটার বিপরীতে আমার কাছে আরেকটা কাউন্টার অফার পাঠাচ্ছেন, এখন আপনার কাউন্টার অফারের প্রেক্ষাপটে আমি যদি সেটা অ্যাকসেপ্ট করে নিই, তাহলে সেটা ওই অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে এখন প্রথমে আমি যেটা অফার ছিলাম যে প্রেক্ষাপটে, আমি এখন উল্টে যাচ্ছে, এখন আমি হয়ে যাচ্ছি অফারই, আপনি হয়ে যাচ্ছেন অফারার। তো দেখা যাবে যে দুপক্ষের মধ্যে এই ধরনের অফার কাউন্টার অফার চলতে চলতে একটা নেগোসিয়েশন হয়ে বার্গেইনের ভিত্তিতে টার্মস এন্ড কন্ডিশন নির্ধারণ হয়ে একটা চুক্তি হয়, যেটা আমরা কমনলি যেটার সাথে অভ্যস্ত কম বেশি যেটা হতে দেখি। কিন্তু এই ধরনের প্রেক্ষাপটে দেখবেন এখানে কোনো বার্গেন করার সুযোগ নেই, এখানে কোনো নেগোসিয়েশন করার সুযোগ নেই। যা কন্ডিশন সেই কন্ডিশন মেনে মোবাইল কোম্পানির সিম নেওয়ার ক্ষেত্রে আপনাকে ওই যে ফর্মের সাথে যে কন্ডিশনগুলো যোগ করে দিয়েছে সেগুলো আপনি মেনে চোখ বন্ধ করে সাইন করে দিয়েছেন। সাইন করে দেওয়ার সাথে সাথে দুই পক্ষের মধ্যে কন্ট্রাক্ট হয়ে গেছে। এখন এখানে আপনাকে আর দ্বিতীয় কোনো কথা বলার কোনো আপনার জন্য সুযোগ রাখা হয়নি, সুযোগ রাখা হচ্ছে না এবং কোনো সুযোগও নেই, আপনি কোনো দ্বিতীয় কোনো কথাই বলতে পারবেন। সাধারণত এই ধরনের কন্ট্রাক্ট গুলোতে যেটা করা হয় সেটা হচ্ছে যে মানে যিনি অফারটা দিচ্ছেন তার জন্য দেখা যাবে যে এখানে যতটুকু সম্ভব একেবারে লায়াবিলিটি কমিয়ে রাখা বা একেবারে তার লায়াবিলিটি থেকে মুক্ত রাখার একটা সুযোগ তৈরি করা।
বা একটা এক্সপ্লয়টেশনের একটা ব্যাপার চলে আসে, এবং যে কারণে বলা হয়ে থাকে যে এই ধরনের মানে সেল কন্ট্রাক্ট গুলো বা এই ধরনের কন্ট্রাক্ট গুলো, এই ধরনের অফার গুলো, এগুলো অনেকটা নিজেই নিজে আইন বানানোর মতো। নিজেই আইন, যিনি এটা অফারটা দিচ্ছেন তিনি নিজেই একটা নিজে আইন তৈরি করে নিচ্ছেন, প্রাইভেট লেজিসলেশনের মতো। তো এই ধরনের অফারও বর্তমান প্রেক্ষাপটে প্রচলিত আছে। তো আমরা যেটা এই পর্যন্ত যেটা দেখতে পেলাম এই অফারের প্রেক্ষাপটে, যে অফারটা আমি যেটা দিব, এই অফারটা কিভাবে কমিউনিকেট হতে হবে এবং কি কমিউনিকেট করার যে মুড, সেই মুডে আমি কোনো সুনির্দিষ্ট মুড আমরা পাচ্ছি না। এটা বলা হচ্ছে যে যে মুডেই ব্যবহার করা হবে সেই মুডটা এমন যে সেখানে ছেড়ে দেওয়ার পর সেখান থেকে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ না থাকলেই ছেড়ে দিলেই এটা আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই এটা কমিউনিকেট হয়ে গেছে ধরে নেওয়া হবে। এবং আমরা এই যে অফার সংক্রান্তে কিছু আনুষঙ্গিক বিষয়, এটা প্রাসঙ্গিকভাবে এবং প্লাস আপনাদের সিলেবাসেও আপনারা পাবেন, সেই কারণে এটা আমরা আলোচনার মধ্যে এসছে, আলোচনার মধ্যে পেলাম আমরা। আগামী দিন আমরা অফারটা তো মোটামুটি আমরা মানে জানি না কতটুকু আপনাকে বোঝাতে পেরেছি, মোটামুটি মিনিমাম হয়তো আমরা একটা আইডিয়া করতে পারছি এখন অফার বা অফারের ধরন বা অফারের কমিউনিকেশন, এটার ব্যাপার। এখন এই অফারের বিপরীতে অ্যাকসেপ্টেন্স, এই অ্যাকসেপ্টেন্সটা কি বা অ্যাকসেপ্টেন্সটা কিভাবে দিতে হবে বা এই অ্যাকসেপ্টেন্সের কমিউনিকেশনটা কিভাবে হবে, এই অ্যাকসেপ্টেন্স সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন আমাদের আলোচনাটা শুরু করব ইনশাল্লাহ। তো আমাদের আজকে এখানে একটু সমাপ্ত করছি। আগামী ক্লাস চেষ্টা করব, যেহেতু লকডাউনের মধ্যে অন্য পেশাগত ব্যস্ততা হয়তো যদি না থাকে, মানে যদি সবকিছু বন্ধ হয়ে যায়, আর একটু সময় বেশি নিয়ে ক্লাস করা যায় কিনা যেটা চেষ্টা করবো নিশ্চয়ই। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।